প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি নিবেদিত এনটিভির সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এই সময়। সাথে আছে আমি মুকসিমুল আহসান এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আমরা পরিচিত হব। তার আগে আমরা দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো এক নজরে একটু জেনে আসব। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কুষ্টিয়া থেকে। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। এর বাইরে আরেকটি খবর, সচিবালয়ে বিক্ষোভ যে কর্মসূচি চলছিল সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ 2025-এর বাতিলের দাবিতে কর্মচারী কর্মকর্তা ঐক্য ফোরাম তারা একদিনের জন্য কর্মসূচি স্থগিত করেছে। আগামীকাল মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক হবে, এরকম একটি আশ্বাসের ভিত্তিতে। জামাত নেতা এটিএম আজহারকে বেখুশির খালাত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। এর বাইরে আরেকটি খবর, এই রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামায়াতের আমির তিনি সকল ভুলের জন্য দল এবং দলের কর্মী সমর্থক সবার ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং নিঃশর্তভাবেই তিনি ক্ষমা চেয়েছেন। আজ রাতেই অর্থাৎ রাত 2টার দিকে জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সফরে $1 বিলিয়ন অর্থ সহায়তা পাওয়ার আশা প্রকাশ করেছে সরকার। বিএনপির সংবাদ সম্মেলন ছিল, সেখানে বক্তব্য রেখেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ প্রকাশ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণা। এছাড়া আমরা দেখেছি যে আজও রাজধানীতে বিক্ষোভ করেছে, নগর ভবনের সামনে রাস্তায় আটকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য আন্দোলন করেছে ইশরাক হোসেনের সমর্থকরা। এর বাইরে আরও বেশ কিছু খবর আছে। এনসিপিও আজকে প্রোগ্রাম করেছে, তারা একটি সংস্কার প্রস্তাব নিয়ে তাদের বড় সেমিনারের মতো ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। এর বাইরে আরও একটু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেটি হচ্ছে বাজেট নিয়ে এনটিভির এবং এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে যে একটি সম্মেলন বা একটি প্রাক বাজেট আলোচনা, সেটি আজকে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় বিশেষ সহকারী আনিসুজ্জামান বলেছেন মূল্যস্ফীতি সহনশীল করার সরকারের অগ্রাধিকার থাকবে। এবং এছাড়া সেখানে অনেক অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ীরা তারা ছিলেন, তারা অর্থনীতির বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। সমসাময়িক এ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক বামে রয়েছেন ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটি, এবং এর পরে রয়েছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে আজকের আলোচনায়। আমি একটু প্রথমেই যে প্রশ্নটি করতে চাই সেটি আমি নিজাম ভাই আপনার কাছে 2-3টা বিষয়কে একত্রিত করে প্রশ্নটি করতে চাই। সেটি হচ্ছে, আপনি আজকে যেটি বলছিলাম যে বিএনপির একটি সংবাদ সম্মেলন হয়েছে গুলশান কার্যালয়ে, সেখানে বিএনপি নেতারা বক্তব্য দিয়েছেন। তার ভিতরে আমি একটি উল্লেখ করেছি যে হতাশা প্রকাশ করেছে, সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি করেছে। অন্যথায় তাদের পক্ষ থেকে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে একটি সতর্ক করেছেন। আবার এদিক থেকে আমরা দেখছি যে ইশরাকের শপথের জন্য আজকেও ঢাকায় আন্দোলন হয়েছে, রাস্তা আটকে, এবং সে কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে এই জন্য ইশরাক হোসেন ক্ষমাও চেয়েছেন তারেক রহমানের পক্ষ থেকে, তার নিজের পক্ষ থেকে। প্রশ্নটি হচ্ছে, নির্বাচনের চাপের অংশ কিনা এগুলো? জি, ধন্যবাদ। আজকের এনটিভির এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই প্রোগ্রামের সঞ্চালক অপু ভাই সহ এনটিভির সকল কলা কৌশলীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে আমার সহ আলোচক এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির সহ দেশ বিদেশের এনটিভির সকল দর্শক শ্রোতা সহ বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী সকল দেশি এবং বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে আপনাকে যে কথাটা আমাদের আজকের সংবাদ সম্মেলনে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ জানিয়েছেন,
সেখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে যেদিন আমরা আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমাদের বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন, সেদিনই ওনারা বলেছেন যে আমরা আমাদের দাবিগুলো লিখিত এবং মৌখিকভাবে আমরা জানিয়ে এসেছি, কিন্তু সেক্ষেত্রে আমরা ওনাদের মন্তব্য শুনে আমরা আমাদের অভিমত ব্যক্ত করব। কিন্তু আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বিএনপি বা আমরা একজন সাধারণ কর্মী হিসেবে আমরা যে সরকারের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন দেওয়া হয়েছে, যে বিগত আজকে প্রায় 10 মাস কাছাকাছি ছুঁই এই পর্যন্ত একটা কথাই বারবার ওনারা উচ্চারণ করতেছেন যে ডিসেম্বর টু জুন। আসলে এই দেশের মুক্তিকামী মানুষ, বিশেষ করে গণতন্ত্রকামী মানুষ যারা ভোটের জন্য উদ্গ্রীব হয়ে আছে, দীর্ঘ 15-16 বছর আমরা কোনো রকমের ভোট দিতে পারিনি, ভোট উপভোগ করতে পারিনি, সেই লক্ষ্যে আমরা একটা রোডম্যাপ চাচ্ছি। এটাই আমাদের হতাশার জায়গা, যে কেন কোন অদৃশ্য কারণে যে এটা রোডম্যাপটা দেওয়া হচ্ছে না। আমরা তো বলছি না যে আজকেই করতে হবে, আমাদের নেতৃবৃন্দ বারবার করে একটা কথা বলতেছে, আমরা এই সরকারের মুখপাত্রের কাছ থেকে আমরা এটাই শুনতে চাচ্ছি যে নির্বাচনটা অমুক ডেটে হবে বা অমুক সময় হবে, এই সময়ের ভিতরে হবে। জাস্ট আপনি দেখেন 6 মাস সময়, 6 মাস কিন্তু এটা টাইমলাইন হতে পারে না। আমরা এই কারণে এই বিষয়টাকে এটা চাপটা না, আমরা জাস্ট ওনাদের কাছ থেকে এই কথাটা শোনার পরে প্রত্যেকটা দল, এদেশের মানুষ নির্বাচনের দিকে ঝুঁকে পড়বে, নির্বাচন নিয়ে কার্যক্রম শুরু করে দিবে। অলরেডি নির্বাচন ট্রেন্ড শুরু হয়ে গেছে। উনি বলছেন যে আমাদের যে সিইসি মহোদয় বলেছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়ে গেছে, কিন্তু যাত্রাটা শুরু হওয়ার পরে থামবে কোথায় বা কোন পর্যায়ে কোন স্টেশনে যে যাত্রী উঠবে, কোথায় নামবে, এটার জন্য রোডম্যাপটা। তো আমরা আশা করব যে সরকার অতি দ্রুত এই ধরনের একটা রোডম্যাপ দিবে এবং জাতিকে আশ্বস্ত করবে, এবং আমরা জাতির সাথে আমরা বিএনপির সকল কর্মী এবং এদেশের গণতন্ত্রকামী সমস্ত দল এটাকে একটা আমলে নিয়ে আমরা আগামী নির্বাচনের জন্য একটা সুস্থ এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি। এবং সেটা আমি আপনাকে একটা প্রশ্ন করে যাই, পরে উত্তরটা নেব। সেটা হচ্ছে, যদি সরকার আপনাদের এই যে দাবি, গণতান্ত্রিক দল হিসেবে দাবি করবেনই দ্রুত নির্বাচন, ডিসেম্বরের ভিতরে নির্বাচন, যদি মনে হয় আপনাদেরকে যে সরকার এই সময়ের ভিতরে দিচ্ছে না, একটু দেরি করছে, সেক্ষেত্রে আপনারা পরবর্তী থেকে আরও কঠোর কর্মসূচিতে যাবেন বা কী প্ল্যান করছেন, আমরা পরে উত্তরটা নেব। আমি একটু জয়নাল আবেদীন শিশির আপনার কাছে যেতে চাই। আপনার নিশ্চয়ই চোখে পড়েছে যে গত কয়েকদিন ধরে সচিবালয় বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। আমরা এর আগে বাংলাদেশে গত 54 বছরে এরকম দেখিনি। 5 আগস্টের পরে একবার দেখেছিলাম, তো সেটি সচিবালয়ের ভেতরে নিজেরা একটু নিজেদের ভিতরে বঞ্চিত পদোন্নতি এই ব্যাপারগুলোতে নিয়েছিল। আবার আমরা এটিও দেখেছি যে সচিবালয়ের বাইরে বিগত সরকারের সুবিধাভোগী আমলাদের অব্যাহতি দেওয়ার দাবিতে জুলাই মঞ্চ আরও কয়েকটি সংগঠন আন্দোলন করছে। এর আগে গতকাল চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির, তিনিও বলেছেন যে প্রতিহত করা হবে। আপনারা তো জুলাই শক্তির একটা অংশ দাবি করেন, বড় অংশ দাবি করেন। আপনাদের ছাত্র প্রতিনিধিরাও আছে উপদেষ্টা পরিষদে, বারবার রাজপথ থেকে হুমকি দিয়ে বা রাজপথে মানুষের জনসমাগম বাড়িয়ে শক্তি প্রদর্শন করে কেন সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হয়? ভেতর থেকেই কেন আসে না? ধন্যবাদ অপু ভাই আপনাকে এবং এনটিভির দর্শক শ্রোতাদেরকে। প্রথমত হচ্ছে, আমরা শুরু থেকেই বলেছি আমরা দুনিয়া কাঁপানো একটি জুলাই বিপ্লব করেছি। এটাকে কেউ কেউ বিপ্লব না বলে সাংবিধানিক পন্থায় ঢুকে এটাকে অভ্যুত্থান বলার চেষ্টা করেছে। অভ্যুত্থান কিছুদিন বলার পরে এখন প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে, এটা গণ আন্দোলন, এটা ছাত্র আন্দোলন, বা যত একটু ছোট করা যায় জিনিসটাকে। এখন আমরা কেন বলতেছি, এই যে জিনিসটা বললেন যে এখন কেন শক্তি প্রদর্শনের জিনিসটা কেন আসলো, আপনি এটাকে স্বীকার করেন না করেন, এটা একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবে রাষ্ট্রের অনেকগুলো কাঠামো ভেঙে পড়েছে। কিছু কাঠামোকে, ভেঙে পড়া কাঠামোকে আমরা জোর করে জোড়াতালে দিয়ে চলার চেষ্টা করছি, যার কারণে আমাদের রাষ্ট্রের এই কাঠামোগুলোতে সমস্যা হচ্ছে। আপনি যে প্রশাসন, জনপ্রশাসন, সেটা আপনি কোনো পরিবর্তন করেননি, পুলিশ প্রশাসনে পরিবর্তন করেননি, আপনি বাহিনীদের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসেননি। অথচ আপনার বিগত সরকারকে ফেসিস্ট হওয়ার জন্য এই জিনিসগুলো, এই রাষ্ট্রীয় কলা কবজাগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে ওতপ্রোতভাবে তারা জড়িত ছিল। এখন আপনি যদি এগুলোকে সংবিধানের মধ্যে ঢুকে আপনি এদেরকে রক্ষা করার চেষ্টা করেন, এদেরকে দিয়ে জোড়াতালা দেওয়ার চেষ্টা করেন, কয়েকদিন পরে পরেই এটা সমস্যা তৈরি করবে, এবং যেটা করছে। আপনি যদি আজকে আমরা বিপ্লবী একটা সরকার গঠন করতাম, একটা বিপ্লবী জাতীয় সরকার গঠন করতাম সকল দলের নিয়ে, তাহলে এই আমলারা যারা বিগত সরকারের ফেসিস্ট
মানে সুযোগ সুবিধা ভোগ করে ফেলে ফুপে বড় হয়েছে, তারা আজকে এই দুঃসাহস দেখাতে পারতো না। আপনি দেখেন কাদের দিয়ে আপনারা চালাইতেন বিপ্লবী সরকার? বিপ্লব যারা বিপ্লবের শক্তি সবাইকে নিয়ে। সেই শক্তি তো অনেক কম, 15 বছরে তো অনেকে ফ্যাসিলিটেট হয়েছে। না, আপনার বাংলাদেশের এই 18 কোটি জনগণের মধ্য থেকে আপনি প্রশাসন চালানোর মতন দক্ষ লোক পাওয়া যাবে না, এটা আমি বিশ্বাস করি না। এই যুগে এসে খুবই খুবই দক্ষ লোক আমরা পাবো এবং এটা সম্ভব হয়েছে। দক্ষ লোক কিছু তো ওই সরকারের সময় সুবিধা পেয়েছে, যে কারণে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে কেউ কেউ। এখন আপনি যেটা বলতেছেন যে মানে কাকে দিয়ে চালাতে পারবেন প্রশাসন তো আপনার সবাই তো দলীয়করণ করে নাই না, এবং কিছু লোক তো প্রশাসনে বঞ্চিত হয়েছে, তাদেরকে তো আমরা আইডেন্টিফাই করতে পারতাম, কিন্তু আমরা কি করলাম, পুরো প্রশাসনটাকে রেখে দিলাম। আমরা শুধু প্রশাসনের শাস্তি হিসেবে আমরা বদলি করছি। যারা ঢাকা পোস্টিং ছিল তাকে আমরা বান্দরবান বদলি করছি, যারা ছিল বা ফিরোজপুর বদলি করছি, মনে হচ্ছে বদলিটাও অনেক সময় প্রমোশনের মতো, এবং সে ওই এলাকায় গিয়ে খুব ভালোভাবে এনজয় করছে। এতদিন যা সে লুটপাট বা ষড়যন্ত্র যা ছিল ওইগুলো যা উপার্জন করছে, সে এখন রিল্যাক্স মোডে কাজ করছে। আপনি দেখবেন পুলিশ প্রশাসনে যারা ঢাকায় থেকে শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী হিসাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, তাদেরকে বেশিরভাগ পোস্টিং করা হয়েছে সীমান্ত এলাকায়। তারা খুব ভালোভাবে কিন্তু সীমান্ত এলাকায় জীবনযাপন করতেছে। এখন আপনি তো এই প্রশাসন দিয়ে তো আসলে বাংলাদেশের এই যে সংস্কারটা হবে না। দেখেন, জিনিসটা হচ্ছে আপনি গত 17 বছর যে ফেসিস্ট ব্যবস্থা, এই ব্যবস্থায় কোনো সরকারের কোনো অর্গান এখানে দূষণমুক্ত না, এবং এত বাজেভাবে নষ্ট হয়েছে, পচে গেছে। এটাকে যদি আপনি কোনোভাবে রাখেন, এটা দিয়ে যে আপনি সংস্কারের জন্য যত প্রস্তাবনা নিয়ে আসবেন, এগুলো এক্সিকিউশন করতে পারবেন না, এগুলো সম্ভব না। কারণ যখন এক্সিকিউশন করতে যাবেন, ওই ফেসিস্ট ব্যবস্থা তো তার পতন সে চাইবে না। যেমনটি এখন আপনি সচিবালয় দেখতে যাচ্ছেন, সচিবালয় আপনি রাষ্ট্রের জনগণের সেবাকে নিশ্চিত করার জন্য এবং প্রশাসনকে ট্রান্সপারেন্ট করার জন্য, তাদের শাস্তির জন্য আপনি একটা আইন করলেন। এই আইনে সবার আগে বাধা দিল যারা ফেসিস্ট ব্যবস্থার যারা সবচেয়ে বেশি সুবিধাভোগী তারাই। এখন তারা তো একদম সন্দেহাতীতভাবে তারা জানে যে এটা তার বিরুদ্ধে যাচ্ছে, এবং এটা জনগণের পক্ষে গেলেও আগে হচ্ছে সচিবদের, আমলাদের বা এই যে সচিবালয়ের এই দুষ্ট চক্রের, এই ফেসিস্ট চক্রের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে সে তো কখনো আপনাকে এটা এক্সিকিউশন হতে দিবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আমরা যেটা বললাম যে এটা বিপ্লব হয়েছে, এই জন্য বিপ্লব হয়েছে বলতেছিলাম, সেটা হচ্ছে প্রত্যেকটি স্তর নষ্ট হয়ে গিয়েছে। আপনি পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আপনি যদি বলেন এই যে ব্যুরোক্রেসি, আপনি যদি বলেন শিক্ষা ব্যবস্থা, মানে আপনি এমন কোনো ব্যবস্থা পাবেন না যার বিরুদ্ধে আপনি ফাইট করেন নাই 5 আগস্টের আগ পর্যন্ত। তাহলে আপনি যেহেতু প্রশ্নটা তুললেনই, আমি একটু বলি যে সেটা হচ্ছে সবার বিরুদ্ধে ফাইট করলেই কেন বিপ্লব হবে? আমি মানে অধ্যাপক আলী রিয়াজ স্যারের সাথেও কথা বলেছি। আমি নিজে একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলাম, আমি এটা নিয়ে পড়ালেখাও করেছি। এটি আমার দৃষ্টিতে যেমন আন্দোলন বললে কম হয়, আবার এটিকে বিপ্লব বললে বেশি হয়ে যায়। এটা গণ অভ্যুত্থানে আমার দৃষ্টিতে ঠিক আছে, এবং আমি সেই ব্যাখ্যা আপনাকে দেব। আপনি একটু ক্লিয়ার করেন আপনার কাছে কি এমন পরিবর্তন হয়ে গেল সমাজের যে কারণে এটি বিপ্লব হলো? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি এখানে যে বিপ্লবটা হয়েছে, আপনি দেখেন আরব বিশ্বের যে বিপ্লবগুলো দেখেন, আপনি যদি আপনি ফরাসি বিপ্লব দেখেন, আপনি যদি এখানে রুশ বিপ্লব দেখেন, আপনি যদি এখানে যে চাইনিজ যেটা দেখেন, কোনো অংশ তাদের থেকে কম হয়েছে এটা বলা যায় না। হ্যাঁ, আপনি কি এখানে হয় নাই, সেটা হচ্ছে আপনি প্রশাসনিক শুধু পরিবর্তনটা কি বলছেন যে এটা হয় নাই বিদায় এটা একটা বিপ্লব হয় নাই, কিন্তু এখানে মানুষের রক্তদান, মানুষের যে এখানে সংগ্রাম, এবং মানুষের যে নিজেকে সর্বোচ্চটুকু দিয়ে এই ব্যবস্থাকে উপড়ে ফেলা, এটা তো কোনো অংশে ওদের থেকে কম ছিল না। পৃথিবীর যে এর আগের যে তাবৎ বিপ্লব, আপনার এই উদাহরণ দিয়েই আমি বলি, আপনি চীনের কথা বললেন, আমি যদি চীনের উদাহরণ দিই, 1949 সালে চীনে মাও সেতুং বিপ্লব করলেন, এবং সেখানে আমরা মার্কস লেনিনবাদী যে দর্শন দেখি, সেখানে তারা শিল্পভিত্তিক বিপ্লব করেছে বা তাদের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। উনি এখানে সেটা না করে উনি সম্পূর্ণ কৃষির উপর নির্ভর করে নতুন রেভলিউশন করলেন, যে কারণে আমরা আধুনিক নয়া চীন যেটাকে বলি সেটা দেখতে পাচ্ছি। আপনি ফ্রান্সের কথা বললেন, সেখানে আমরা দেখেছি যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলি, কিংবা এক একটা রিপাবলিক হয়ে সেখানে আমূল চেঞ্জ হয়েছে। আপনার এখানে তো সংবিধান সংশোধন করতে পারবেন কিনা সেটা নিয়ে একমত না, তাহলে আপনি কেন বিপ্লব বলবেন? আপনি প্রথমত হচ্ছে আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না এই জন্য এটা বিপ্লব, আপনার ব্যাপারটা এরকম না, বরং আপনি একটা বিপ্লবকে জোর করে আপনি এটাকে অভ্যুত্থান বানাতে চাচ্ছেন। সমস্যাটা এই জায়গায়, আমরা শুরু থেকে বলছি এটা একটা বিপ্লব, এটাকে আপনি অসম্পূর্ণ বিপ্লব বলতে পারেন, কিন্তু এবার ঠিক আছে, তাহলে বিপ্লব শেষ হয়, কিন্তু বিপ্লব হয় নাই এটা বলতে পারেন না। কেন বিপ্লব হয় না দেখেন, আপনি এটা বিপ্লব না বলা যাবে, এটার হচ্ছে কারণটা হচ্ছে আপনি এই পুরাতন ব্যবস্থায় এখন তো আবার জোড়াতালে দিয়ে চলার চেষ্টা করছি, যতটুকু চলবেন আগামী যেই সরকার আসুক, যেই শাসন ব্যবস্থা আসুক, প্রত্যেকে এখানে হোঁচট খাবে, এবং
আমরা খুবই দেখবেন খুবই এই সামনের দিনগুলোতে, আমি জানি না এটা 1 বছর 2 বছর বা আরো কম সময় হতে পারে বা 5 বছর সময় লাগতে পারে, আরো বড় ধরনের একটা আপনি এই তার মানে আপনার দৃষ্টিতে এটা বিপ্লবের রূপান্তরের একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে চলতে, যে কারণে আপনারা বলেন যে যুদ্ধ শেষ হয়নি। হ্যাঁ, আমরা মনে করি বিপ্লবের যদি বলেন রাষ্ট্রীয় কাঠামো 70 থেকে 80% ভেঙে পড়েছে, নতুন করে গড়তে হবে। আর 20% যেটা রয়েছে এটাকে আপনারা হয়তো এখন রাখার চেষ্টা করেন, কিন্তু এটা রাখা সম্ভব হবে না। আপনি এটাকে অ্যাকাউন্টেবল করতে হবে এবং এটাকে আপনি পরিষ্কার করতে হবে, এবং যখন ওটুকু সমাধান হবে, ওটুকু সরে যাবে, তখনই আপনি এটা বলতে পারেন পূর্ণাঙ্গ বিপ্লব। আচ্ছা, তার মানে আমি এতটুকু মোটামুটি আপনার কাছ থেকে কনভিন্স এভাবে যে আমরা একটা বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে এটি ইয়া হচ্ছিল এবং সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা আপনি যাচ্ছি। তো সংবিধানের কথা বলছেন, সংবিধান, প্রশাসন বা আপনার যে ব্যুরোক্রেসি আছে বা আপনার যে আরো যে বাহিনীগুলো আছে, প্রচলিত স্ট্রাকচার যা আছে, আপনি নিশ্চিত থাকেন আগামী প্রজন্ম এই প্রত্যেকটা জায়গায় প্রশ্ন তুলবে এবং তারা এই জিনিসগুলো আপনি এক্সিকিউশন করতে পারবেন না। আপনি এই সংবিধান জনগণের উপর চাপাই দিবেন, জনগণটা মানবে না, কারণ জনগণ তো বিপ্লব করেছে, তার জনগণের মেজাজ বিপ্লব অলরেডি মানে খুব ভালোভাবে প্রসারিত হয়েছে। আপনি এই পুলিশ প্রশাসন দিয়ে মানুষকে জনগণের প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে চাবেন, মানুষ তো পুলিশ প্রশাসন বিশ্বাস করবে না। আপনি এই আমলাতন্ত্র দিয়ে চালাতে চাইবেন, মানুষ তো জানে এই আমলাতন্ত্র ফেসিস্টদের সহযোগী, এই আমলাতন্ত্রকে মানুষ মানবে না। আপনি যদি বিভিন্ন বাহিনীর কথা বলতেছেন, বিভিন্ন বাহিনী তারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, মানুষ তো এদেরকে নিয়ে প্রশ্ন করবে এবং প্রশ্ন করবে খুব ভালোভাবে, তারা নাজেহাল হবে। তখন দেখবেন আপনি বলবেন যে না, আসলে বিপ্লব হয়ে গেছে, এবং তাদেরকে আপনি সরানো ছাড়া এই প্রশাসন টিকবে না, এই রাষ্ট্র ব্যবস্থা টিকবে না। আপনাকে অবিলম্বে এটাকে বিপ্লবী রূপ দেয় আপনার হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যত দিন দেরি করবেন ততদিন এটাকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলবেন, ততই আপনার রোগ আইডেন্টিফাই করতে পারবেন না। আজকে সচিবালয় যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি রোগটা ধরতে পারেন না, এই ফেসিস্ট ব্যবস্থা আপনি ভাঙতে পারেন না, যার কারণে সচিবালয় এই সমস্যা হয়েছে। আরেকদিন দেখবেন শিক্ষা ব্যবস্থা আরেক সমস্যা হবে, আরেকদিন দেখবেন কৃষি ব্যবস্থায়, যেই কোনো আপনি যাবেন এখন থেকে এই সমস্যাগুলো হবে। কারণ আপনি তো করছেন বিপ্লব, জোর করে আপনি একটা সংবিধানের মধ্যে রয়ে গেছেন, আপনি ভাবতেছেন এটাকে কোনোভাবে আপনি এটা দিয়ে সার্ভাইভ করবেন, এটা সম্ভব না। আচ্ছা, নিজাম ভাই একটু কিছু বলতে চাইছিলেন। আমি অ্যাকচুয়ালি আসলে আপনার যে প্রশ্ন, আমি শিশির ভাইয়ের কাছ থেকে ক্লিয়ার হতে যাচ্ছে যে বিপ্লব, উনি বিপ্লবটা হয়ে যাবে মানে সরাইতে পারলে হয়ে যাবে, বিষয়টাকে একটু ঝাপসা লাগতেছে আমার কাছে, আমি একটু ক্লিয়ার হতে পারতেছি না। আমি জানি না আপনি কিভাবে ক্লিয়ার। না, আমি বলতে কি মানে জাস্ট যারা আছে তাদেরকে সরাই দিতে, তাহলে সরাই দিতে হলে তো প্রত্যেককে সরাই দিতে হবে। আপনি উনি সরাই দিতে, এই প্রশ্নটা আমি করতে চাচ্ছি যে আপনি সরাই দিয়ে যে পরিমাণ মানুষ থাকবে সেটা দিয়ে আপনি দেশ চালাতে পারবেন কিনা। আমি ধরে নিলাম, যেটা হয়নি, তারপরে আমি ধরে নিলাম যে 5 আগস্টের পরে যেটি কোনো তাত্ত্বিক বা দার্শনিক এরকম বলেন যে শহীদ মিনারের সামনে খোলা আকাশের নিচে শপথ নিয়ে, কোনো রাষ্ট্রপতির কাছে শপথ না নিয়ে একটা সেরকম বিপ্লবী সরকার করলে আমরা হয়তো অনেক দূর যেতাম। সে জায়গায় আমার অনেকগুলো প্রশ্ন আছে যে তাহলে আমার এই স্ট্রাকচারগুলো রাতারাতি, যখন সব কিছু ব্যাংক থেকে শুরু করে সবগুলো জায়গায় সব কিছু, মানে আমরা এমন একটা অর্থনৈতিক কিংবা আমাদের সব কাঠামো এত ভঙ্গুর, আমরা নিজেরাও এত অভাবনাটার ভিতরে আছি, আমরা একদিনও চলবো কিনা, কয়দিন কীভাবে চলবো, আসলে কতটুকু পারতাম, আপনি একটু ভেবে এটা নিয়ে আমি আপনার কাছে আরও একটু জানতে চাবো। আমি ততক্ষণ একটু নিজাম ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি। সেটা হচ্ছে যে নিজাম ভাই, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম আজকে দলের সংবাদ সম্মেলনের প্রসঙ্গ ধরেই জিজ্ঞেস করেছিলাম, যে প্রশ্নটি রেখেছিলাম যে এরপরে যদি কোনো কারণে আপনাদের কাছে মনে হয় যে ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচন দিতে যাচ্ছে না, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হয়তো তার ঘোষিত জুন পর্যন্ত যেতে চায়, তখন আপনারা কি করবেন? কারণ আজকের সংবাদ সম্মেলনে এটিও বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বলেছেন, অন্যথায় তাদের পক্ষে এই সরকারের প্রতি মানে বিএনপির পক্ষ থেকে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে যাবে। আমি আমার শ্রেণীয় নেতৃবৃন্দের সাথে আসলে একমত পোষণ করতেছি। যেহেতু দীর্ঘ আজকে 17 বছর আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম, আমাদের আন্দোলন সংগ্রামের সবচেয়ে বড় যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল সেটা হলো একটা সুস্থ এবং গণতান্ত্রিক, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমি আমার নেতা নির্বাচিত করব, আমি আইন প্রণেতা নির্বাচন করব। এই নির্বাচনের যে বিষয়টাকে মানে আমরা একটা আজকে মানে শেখ হাসিনা রেজিম যে আমাদেরকে ভোটের কালচার থেকে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আমাদের আজকের যে টিনেজারটা আছে ওরা ভোট দিতে পারে না। আমি জানি না যে আমার সমালোচক শিশির ভাই কি ভোট দিতে পেরেছেন কিনা ওনার জীবনে। আমি আমার জীবনে গণতান্ত্রিকভাবে কয়েকটা ভোট দিয়েছি, কিন্তু দীর্ঘদিন যে ভোটের কালচারহীনতার কারণে আমরা ইলেকশন যে একটা বাংলাদেশের মানুষের কাছে একটা উৎসব, এটা যে আমাদের মানে প্রতি 5 বছর পর আমরা উৎসবের সহিত এই ইলেকশনটা উপভোগ করি এবং আমাদের কাঙ্ক্ষিত
প্রার্থীকে আমরা নির্বাচিত করি, কাঙ্ক্ষিত দলকে আমরা ক্ষমতায় নেওয়ার জন্য আমরা ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করি, সেটা ভুলে গিয়েছি। এই জন্য আমি একটু আরো একটু কোশ্চেনটার ভিতরে ঢুকি, তাহলে আপনি হয়তো আমার প্রশ্নটা বুঝতে পারবেন। মানে আমি বলতে চাচ্ছি এটা যে বিএনপি কি ধরে নিয়েছে যে ডিসেম্বরের ভিতরে ইলেকশন দিচ্ছে না, কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যে মুভমেন্টগুলো দেখছি সেগুলো কি এই কথা এই বার্তাকেই দেয় যে সরকারের প্রতি অসহযোগিতা বিএনপি শুরু করে দিয়েছে? সচিবালয় বলি, ইশাকের আন্দোলন বলি, ঢাকা ইউনিভার্সিটি সাম্য হত্যার প্রতিবাদে আন্দোলনের কথা বলি, এই আন্দোলনগুলো দেখে আমরা কি বুঝবো? না, আমরা কোনোভাবে এই সরকারকে আমাদের সহযোগিতা উঠান না। হ্যাঁ, আমরা সবসময় এই সরকারকে সহযোগিতা দিয়ে আসছি, এখনও দিচ্ছি, আগামীতেও দেবো। আমাদের চেয়ারম্যান মহোদয় সহ আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা, সম্মানিত মেম্বাররা বলেছেন যে এই সরকারের সাথে আমরা আছি, এবং আমরা দু একদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা পদত্যাগের যে গুজব ছিল, যে একটা কথা ছিল, উনি নিজেও স্বীকার করেছেন। আমাদের চেয়ারম্যান মহোদয় ওনাকে অনুরোধ করেছেন, না আপনি থাকবেন এবং আপনার অধীনে নির্বাচন হবে এবং এদেশের মানুষ সুন্দর একটা নির্বাচন আপনার অধীনে পাবে। সে আশায় এই দেশের মানুষ, 18 কোটি মানুষ আপনার প্রতীক্ষায় বসে আছে। সো আপনি এই দেশের মানুষকে নিশ্চয়ই হতাশ করবেন না। তো সেক্ষেত্রে আমাদের সমর্থন ওনার প্রতি আছে, থাকবে। তবে আমাদের বিষয়টা হলো যে আমরা ওনার কাছ থেকে যে এই দেশের গণমানুষের, 18 কোটি মানুষের প্রাণের দাবি, এইটার একটা রোড ম্যাপ চাচ্ছি। আর যে কথাটা আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলেছেন, আমরা আশাবাদী, এখনও আশাবাদী যে একজন সাধারণ কর্মী হিসেবে, সাধারণ ভোটার হিসেবে আমি আমার ভোটের অধিকারটা আমি পেতে চাই, এবং সেটা আমি একটা ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, কিন্তু আমি জানি না আমি কবে ভোট দিতে পারবো। এটা অ্যাজ এ এই মানে জুলাই যোদ্ধা হিসেবে, একজন যোদ্ধা হিসেবে আমার জন্য এটা অ্যাজ এ দলের বাইরে একজন সাধারণ কর্মী হিসেবে আমি চিন্তা করতেছি যে আমি ভোটটা কবে দিতে পারবো। সেই কথাটা যদি চলে আসে তাহলে তো আমাদের জন্য সুবিধা হয়। আমি এই কথাটা আগেও বলছি যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ নির্ধারণ করবে, আমার দল নির্ধারণ করবে যে এর পরবর্তীতে এই সরকারকে কীভাবে সহযোগিতা করবে আর কি। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ যে সরকার অতি দ্রুত একটা সুন্দর একটা রোডম্যাপ দিবে এবং আমাদের মনের কথা বুঝবে, এদেশের গণমানুষের কথা বুঝবে, একটা সুন্দর নির্বাচনের রোডম্যাপের মাধ্যমে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি দেব। আচ্ছা, আপনার কাছে এই পর্বে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি জাতীয়তাবাদী দল বিএনপির একটি সহযোগী অথবা সমর্থক সংগঠন যেটা সমবায় দল, সেটির আপনি সাধারণ সম্পাদক, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটি পদ, আপনি সেখানে আছেন। আপনার কাছে কতটুকু তথ্য আছে সচিবালয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে তো নিশ্চয়ই বিএনপিপন্থী আমলারাও আছে বা বাইরেও থাকতে পারে, তাদের পক্ষ থেকে বিএনপি কোনো মেসেজ দিচ্ছে এটাকে আরও একটু মানে বড় করা বা আর একটু কমের ভিতরে নিয়ে আসা, নিয়ন্ত্রণ করার জন্য, নাকি বিএনপি এগুলো দেখে একটু মনে করছে যে সুষ্ঠু দ্রুত নির্বাচনের দিকে একটু চাপ দেওয়া যায়? না, আসলে আমি আপনার সাথে আমি জানতে চাচ্ছি, আমি একজন সাধারণ নাগরিক এবং সাধারণ কর্মী হিসেবে দলের, আমার দল বিএনপি কখনো এই ধরনের রাজনীতিকে প্রশ্রয় করে না, এই ধরনের আন্দোলনকে প্রশ্রয় করে না। বিএনপি একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক দল। বিএনপি সবসময় সংস্কারে বিশ্বাসী, বিএনপি সবসময় গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী, এবং এই ধরনের মানে সচিবালয় কেন্দ্রিক অন্দরমহল কেন্দ্রিক এই ধরনের আন্দোলনকে বিএনপি কখনো সাপোর্ট করে না এবং উস্কেও দেবে না। ওকে, আমরা আমাদের দাবি স্পষ্ট। আমরা এভাবে ওই যে রাম বাম আনসার বিভিন্ন রূপে এই আন্দোলনের প্রয়োজন হয়। বিএনপি গণমানুষের দল, বিএনপির যে কোনো দাবি উত্থাপন করার পরে বিএনপি জনমানুষ নেমে আসবে, বিএনপির কর্মীরা নেমে আসবে, সাধারণ মানুষ নেমে আসবে। সে আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করব এবং মানুষের একাত্মতা পোষণ করবে, কিন্তু এই আন্দোলনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা আছে বলে আমি মনে করি। একদম ক্লিয়ার। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, তারপরে আমি এটা পরে আপনার কাছ থেকে উত্তর নেব। সেটা হচ্ছে, আপনি আপনার আলোচনার ভিতরে বলছিলেন যে আপনি একজন জুলাই যোদ্ধা। নিশ্চয়ই আপনার জুলাইতে আপনি একেবারে সম্মুখ সারিতেই যোদ্ধা ছিলেন, আমি যতটুকু জানি বা আপনার কথায়ও যেটা মনে হলো। একজন জুলাই যোদ্ধা হিসেবে আমার আপনার কাছে প্রশ্ন যে আপনি কি বিশ্বাস করেন যে নির্বাচিত সরকার এসে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আন্দোলন করেছিল দেশটাকে নতুন বাংলাদেশ গড়ে তোলা, সেজন্য কাঙ্ক্ষিত সংস্কার নির্বাচিত সরকার এসে করবে, না কিছু সংস্কার এই সরকারের করে যাওয়া প্রয়োজন আছে? এই প্রশ্নটির উত্তর আমরা পরে নেব। আমরা একটু শিশিরের কাছ থেকে যে প্রশ্ন নিয়ে গেছিলাম, যে প্রশ্নটি রেখে এসেছিলাম, এটা নিয়ে আর বেশি দূর আগাবো না, আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই। এই প্রশ্নটা একটু সংক্ষেপে আপনি উত্তর দেন। ধরে নিলাম 5 আগস্টের পর, আজকে 6 আগস্ট, আমরা একটা সরকার গঠন করব এবং আমরা বিপ্লবী সরকার করব। আমার সবগুলো জায়গায় যে অবস্থায় আমার আওয়ামী লীগ সরকার রেখে গেছে, তারা যেভাবে চলে গেছে, তারপরে সেই জায়গা থেকে আমি আসলে দেশ কি চালাইতে পারতাম? প্রথমত হচ্ছে আপনার এই 5 আগস্টের পরে যে আমরা দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লব করলাম, এরপরে কিন্তু 4 দিন কিন্তু সরকার ছিল না। 4 দিন ট্রাফিক থেকে শুরু করে ঝাড়ু দেওয়া সব মানুষ করেছে। 4 দিন কিন্তু বিপ্লবী শক্তিই কিন্তু কার্যত রাষ্ট্র পরিচালনা করেছে।
রাষ্ট্র হয়তো কতটুকু নাগরিক সেবা দিতে পেরেছে পারে না সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারবে, কিন্তু বিপ্লবের শক্তিদের মানে হাতেই রাষ্ট্রের ক্ষমতা ছিল এবং তারাই রাষ্ট্র পরিচালনা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো তখনও শপথ নেয় নাই, কিন্তু বিপ্লবীরা কিন্তু রাস্তায় ছিল। সুতরাং আপনি যদি একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতেন, বিপ্লবী শক্তি যখন সবাই একসাথে ঐক্যবদ্ধ এবং যখন তখন গণপ্রতিরোধ করার জন্য প্রস্তুত, তাদের দ্বারা একটা বিপ্লবী সরকার এদেশে সম্ভব ছিল। কতদিন এরা এরকম রাস্তায় থাকতো? না, এটা তো বেশিরভাগই স্টুডেন্ট। এটা তো তখনই সম্ভব হতো যখন আপনি বিপ্লবী সরকার গঠন করে ফেলতেন, তাদের প্রত্যেকের কাজ সেগমেন্ট আলাদা হয়ে যেত এবং এটা খুব সহজ হতো। যার যে কাজ সে ওই কাজটা বুঝে নিত এবং খুব স্মুথলি একটা সরকার চলতো। এটা তো কেউ এই সমস্ত অ্যাডমিন চালায় না। এখন আপনার না, অ্যাডমিন তো স্টুডেন্টদের চালানোর দরকার নাই। বিপ্লবী শক্তি সবাই তো মানে স্টুডেন্ট ছিল না। আচ্ছা, আমাদের অনেক মাঝবয়সী যারা আপনাদের সমর্থন করেছে, আপনি সহযোগিতা করেছে, শুধু স্টুডেন্টরা ছিল মানে সম্মুখ যোদ্ধা। হ্যাঁ, একমত। কিন্তু বিপ্লবে তো সকলের অংশগ্রহণ ছিল, সকল পেশার, সকল মতের ছিল। তাহলে আপনি তো সবাই কিন্তু ছিল। আপনি রাষ্ট্র চালানোর জন্য যত জন প্রয়োজন, যত স্কিল ওয়ার্কার প্রয়োজন, স্কিল আপনার অফিসার প্রয়োজন, সবাই কিন্তু ছিল বিপ্লবের অংশীদার। এবং তারা করবেন কিভাবে? কার আপনি প্রোফাইল দেখে, লাল দেখে ভাগ করবেন? কয়জনের ভাগ? না, এটা সম্ভব ছিল। এটা তখন সম্ভব ছিল যখন যখন একটা সরকার করতাম ছোট আকারে, তখন তো ঠিকই সবাইকে বিভাগ ওয়াইজ ডাকা হতো, যার যে যোগ্যতা ছিল সে ওই জায়গায় যেত। এখন যেভাবে যাচ্ছে, এখন যারা জুলাই আন্দোলনের আগে বঞ্চিত ছিল, তারা ওই জুলাই আন্দোলন যারা এখন ফেসিস্ট, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতেছে, তাদের পদত্যাগ দাবি করতেছে, তাদের প্রোফাইলগুলো ঘাটাঘাটি বলতেছে, তারা এই যে আওয়ামী লীগের দোষর ছিল, এতজন মানুষকে হত্যা করেছে, এতজনকে উস্কানি দিয়েছে, এতজনের চাকরি খেয়েছে, এখন বলতেছে না? কারা বলতেছে? একটা রেজিস্ট্যান্স ফোর্সে বলতেছে, কিন্তু যারা এই 15 বছর সংগ্রাম করেছে। তাহলে স্ব ক্ষেত্রে কিন্তু আমাদের বিপ্লবী যোদ্ধারা ছিল, যাদেরকে দিয়ে আপনি একটা বিপ্লবী সরকার গঠন করলেও আপনি রাষ্ট্রটা টিকাতে পারতেন, কোনো সমস্যা হতো না। কারণ প্রত্যেক সেক্টর থেকে কিন্তু বাংলাদেশপন্থী লোকদেরকে কিন্তু উচ্ছেদ করা হয়েছিল বিগত 17 বছর। তার মানে এখানে রিজার্ভ ফোর্স ছিল, যারা আন্দোলনের শক্তি হিসেবে তারা নিজেদেরকে যোগ্যতা দিয়ে মাঠে প্রমাণ করেছে এবং এটা এক্সিস্টেন্স ছিল। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, আর করবো না এই বিষয়ে। সেটা হচ্ছে, আমার এক বন্ধু, সে ইউনিভার্সিটি লাইফে বোনাফাইড ছাত্র দলের কর্মী ছিল এবং সে পুলিশে ঢোকার পরে সে দীর্ঘদিন পুলিশে এসআই হিসেবে ঢুকেছে, দীর্ঘদিন কাজ করেছে, ভালো কোনো জায়গায় পায় নাই, থানায়ও তাকে দেয় না, লাইনে, তারপরে হচ্ছে অ্যাম্বাসেডারের প্রোটোকল অফিসার, এভাবে অনেক দিন থেকে একদম মানে 24-এর আগে 22-23-এর দিকে সে একটা থানার ওসি হয়েছে। 5 আগস্ট পর্যন্ত সে সেই থানার ওসি, যদিও তার ওখানে খুব বেশি মারামারি আন্দোলন সংগ্রাম হয় নাই। এখন সে শেষ মুহূর্তে সুবিধাভোগী হয়ে গেল সামহাও। আপনি একে কিভাবে ট্রিট করবেন? বিপ্লবের পক্ষে না বিপক্ষে? আমি আপনাকে সেটা হচ্ছে, তাহলে আপনাকে যুদ্ধনীতিতে যেতে হবে। যুদ্ধের আগ পর্যন্ত আপনি কার সাথে আছেন, যুদ্ধে কার সাথে অংশগ্রহণ করছেন। যদি আপনি শত্রুপক্ষের সাথে হয়েও অংশগ্রহণ করেন, আপনি এর আগে যত ভালো কিছুই করেন, তাহলে আপনি আমার জানের শত্রু। জুলাই বিপ্লব আমি কিছুই করি নাই, আমি ওসি, এইটাই তো ফ্যাসিলিটি, এটাই তো বড় কথা। ওসি আপনি যদি ওই সময় না কিছুই করেন, না থাকলে তো অবশ্যই তার ব্যাপারে অন্যরকম আলোচনা হবে। কিন্তু যদি আপনি যুদ্ধে কোনো একটা পক্ষ, দুটা পক্ষের একটা পক্ষ হন, তাহলে আপনার ব্যাপারে সিদ্ধান্ত ঠিক সেভাবে হবে। আপনি আমাকে হত্যা করতে চাচ্ছেন, অথবা আপনি আমার পক্ষে আমার শত্রুকে হত্যা করতে চাচ্ছেন। আর আপনার কাছে যে জিনিসটা আমি বলি, আপনার আপনার একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আমি বলি, যদি আপনার কাছে মনে হয় যে 5 আগস্টের পরে, এই জুলাই বিপ্লবের পরে, যদি মিডিয়ায় যারা ফেসিস্ট ছিলেন, যারা এই আমাদের শহীদদেরকে শহীদ বলে নাই, তাদেরকে জঙ্গি বলেছে, তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলেছে, তাদেরকে সন্ত্রাসী বলেছে, এই সমস্ত লোকদেরকে যদি আমরা মিডিয়া থেকে বের করে দিতে পারতাম, শাস্তির আওতা নিয়ে আসতে পারতাম, এবং তাদেরকে যদি মিডিয়া থেকে সরাই দিতে পারতাম, যারা এখনো বসে আছে, আপনার কাছে কি মনে হয় মিডিয়া বন্ধ হয়ে যেত? না, আমার কথা, এই মিডিয়া প্রশাসন চলতো না? আমি তো 100% বিশ্বাস করি এই সেক্টরের কোনো ক্ষতি হতো না। আপনি এত কর্মীকে আপনি কেন বাদ দেবেন? আমি যদি বলি, একটা টেলিভিশনের বা একটা পত্রিকার মালিক যদি তাকে নির্দেশ দেয়, কর্মীর কি করার আছে? যাদের বিরুদ্ধে রাষ্ট্র যদি জোর করে, আপনি কি করবেন? আমি সেটাই বলছি, যাদের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি অপরাধ আছে, আমি তাদের কথাই বলছি। আচ্ছা আচ্ছা, যারা হুকুমের জন্য, আমি যারা হুকুমদাতা, তাদের কথা আমি বলতে চাচ্ছি। এই মিডিয়া সেক্টর বন্ধ হতো না, বিপ্লবীরা এটা চালাতে পারতো। যারা বাকি বিপ্লবের পক্ষে ছিল, ওই এক্সিস্টিং হাউসের কেউ না কেউ ওটা দায়িত্ব নিতে পারতো। ওই স্কিলফুল আমাদের ওয়ার্কফোর্স এখানে আছে, প্রত্যেকটা সেক্টরে আমাদের এই ধরনের বিপ্লবী শক্তিরা ছিল। সুতরাং এই রাষ্ট্র যদি আমরা বিপ্লবী সরকার গঠন করতাম, এই সমস্যাটা হতো না। এখন আপনি যে ছিদ্রটা রেখে দিচ্ছেন, যতই আপনি একটু পরে এই ছিদ্রটা বন্ধ করতে চান, নতুন করে ছিদ্র তৈরি হবে। এটা আপনার ছিদ্রটা বন্ধ করার কথা কি ভাবছেন, বা এখন কি করবেন? আমরা মনে করি বিপ্লবকে এখানে সম্পন্ন করতে হবে। এটা যদি আমরা কিভাবে সম্পন্ন, এখন যদি বিএনপি বা অন্যান্য দলগুলো যদি এই বিপ্লবের মনে করে যে না, আমরা জোড়াতালা দিয়ে চলবো, তাহলে আমরা যারা এনসিপি আছি, আমরা চূড়ান্ত বিপ্লবকে
আমরা মনে করবো এটা আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টো হিসেবে নিতে হবে, এবং আমরা মনে করবো এটা আমরা গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে এই বিপ্লবকে আমরা সম্পূর্ণতা মানে পূর্ণতা দিব আমরা এটা। আচ্ছা, কিছু না মনে করলে আমরা একেবারে শেষ দিকে চলে আসছি আপনার কাছে, আর দুইটা প্রশ্ন করে আমরা নিজাম ভাইকে দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, আমি বিপ্লব করতে গেলে সব কিছু পরিবর্তন হয়ে যেতে হবে বেসিক জায়গাগুলোতে। গণ অভ্যুত্থানের জায়গা থেকেও যদি বলি, একটা আকাঙ্ক্ষা মানুষের তৈরি হয়েছে যে এই পরিবর্তনের, তো সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধরে এনসিপি কি কাজ করতে পারছে নাকি প্রচলিত রাজনীতি করছে? আচ্ছা, এনসিপির কথা মানে এনসিপি জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে তো কথা। জি, আসলে ওই তো যেটা শুরুতে বললাম, আসলে এটা হলো বিপ্লব, আমরা এটাকে বাদ দিলাম, আপনার দল তো বিপ্লবী দল। শোনেন, যে কোনো এই ধরনের বিপ্লবের পরে ওই সোসাইটি, সমাজবিজ্ঞানীরা বলে 12 থেকে 10 বছর আনস্টেবল থাকে, একমত। এবং প্রথম যে জিনিসটা হয় সেখানে দুর্ভিক্ষ হয়, সেখানে হানাহানি কাটাকাটি হয়, সকালে এক সরকার থাকে, বিকেলে আরেক সরকার, 5-6 মাসও কোনো সরকার টিকে না, এটা ঘটে। এটা আপনার ফরাসি বিপ্লব দেখেন যে 1779 থেকে শুরু হয়েছে, তো 1799-তে গিয়ে লাস্টে এত হানাহানি হয়েছে এদের এই 10 বছর। লাস্টে কিন্তু নেপোলিয়ান সেনা শাসন কিন্তু নিয়ে আসছে, নেপোলিয়ান কিন্তু সেনা প্রধানে ছিলেন। আপনি যদি এখানে রুশ বিপ্লব দেখেন, রুশ বিপ্লব 1770 থেকে কিন্তু 1724 পর্যন্ত, এটা গণ অভ্যুত্থানে হয়। তিউনিসিয়ার অবস্থা আপনি দেখেন, গণ অভ্যুত্থান পরবর্তী এখনো ঘুরে দাঁড়াতে পারে। এটা বিপ্লবের, এটা সমাজবিজ্ঞানীরা বলছেন ওই সোসাইটি 10 থেকে 12 বছর মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে না, এটা অস্থিতিশীল থাকে, এটা জনগণের প্রত্যাশার পারদ অনেক বেশি থাকে, কারণ সবাই বঞ্চিত এর আগের সময়। কিন্তু এখন কি নতুন রাজনীতি, এখন আমাদের এনসিপি আমরা যে রাজনীতিটা করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এটা সাস্টেনেবল দেশটার স্থিতিশীলতা, যেটাকে আর কোনো ফ্যাসিস্ট এই দেশে মানে সাংবিধানিকভাবে তৈরি হবে না। যে ফ্যাসিস্ট ব্যবস্থায় 1% ভোট না পেয়েও একজন প্রধানমন্ত্রী থাকা সম্ভব, এমপি থাকা সম্ভব, আমরা তো ওই ফ্যাসিস্ট ব্যবস্থা যেতে চাই না। আমরা একদম স্পষ্ট করে বলেছি, এনসিপি 2বারের বেশি আজীবন কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এনসিপি এটাতে বিশ্বাস করে। এনসিপি দলীয় প্রধান, সরকার প্রধান হতে পারবে না, এটাতে বিশ্বাস করে, যাতে কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে ফেসিবাদ কায়েম না হয়। এনসিপি বলেছে যে নারীদের জন্য, বাংলাদেশে নারীদের নিরাপদ করার জন্য, নারীদের সমস্যাগুলো নারীদের সমাধান করার জন্য নারীদের 100 আসন গণতান্ত্রিকভাবে নির্বাচিত করে নিয়ে আসতে হবে পার্লামেন্টে, এবং 300 আসনের মধ্যে নারীরা চাইলে তারা কন্টেস্ট করতে পারবে। এনসিপি সাংবিধানিক যে নতুন একটি সংবিধানের জন্য একটি গণপরিষদ নির্বাচন দাবি করেছে। এনসিপি হয়তো আপনি জনগণের যে এখন ক্ষুধা, রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার কারণে জনগণের ক্ষুধা এনসিপি দূর করতে পারছে না। এনসিপির রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার কারণে সেক্টর ভিত্তিক যে সমস্যাগুলো নিয়ে মানুষ মানে ঘুরপাক খাচ্ছে, সেগুলো হয়তো সমাধান করতে পারছে না, কিন্তু এনসিপি রাষ্ট্রের যে মূল সমস্যাটা সেটাতে কিন্তু এনসিপি হাত দিয়েছে, এবং এনসিপি মনে করে রাষ্ট্রের মূল জায়গায় যদি ঠিক রাখা যায়, আগামী দিনে বাংলাদেশ খুব ভালোভাবে, বাংলাদেশ নতুন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এনসিপি যদি বলি বাংলাদেশের মূল জায়গায় সমস্যাটা কি, সেটা হচ্ছে আমরা নীতি বহির্ভূত কাজ করি, আমরা দুর্নীতি করি। তো এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধেই তো দুর্নীতির অভিযোগ। আপনার তাসনিম জারাকে খোলা চিঠি লিখতে হলো সার্জিসকে উদ্দেশ্য করে, যে তার দুর্নীতি প্রসঙ্গে। আমি যদি আরও খোলামেলা বলি, হাসনাত আবদুল্লাহ শুরু থেকে একটা স্ট্যান্ডে আছে, বিপ্লবী স্ট্যান্ড, যে না এটা মানি না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এগুলো চলবে না, দেশকে পরিবর্তন করতে হবে, নতুন রাজনীতি করতে হবে, তার ট্র্যাক আমার কাছে ক্লিয়ার ধরলাম। সার্জিসের নাম আমি বললাম, উপদেষ্টা সহ আরও অনেকের নাম বললাম না, যাদের নামে মানে অর্থনৈতিক মানে দুর্নীতি সহ অনেক অভিযোগ আছে। আপনি বিশাল বহর নিয়ে যাচ্ছেন, বলছেন আপনার বাপদাদার ছিল, মানুষ সেটা নিয়ে ট্রল করতেছে, দেখতেছে আপনার কিছু ছিল না। 4-5 বছর আগে আপনি ট্রেনে ঘামে আসতেছিলেন, বলতেছিলেন যে যেতে কষ্ট হচ্ছে। আপনি মানে মানুষ তো বোকা না। আপনি এই দুর্নীতির ভিতরে যদি আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসে, আমি তানভীরের কথা বাদই দিলাম, তাকে আপনারা বহিষ্কার করার দিকে গেছেন, আপনার কি মনে হয় যে এই প্রচলিত ব্যবস্থার ভেতরে আপনারা কি এটা মনে করেন না যে আপনার প্রচলিত ব্যবস্থার ভিতরে আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাচ্ছেন? আচ্ছা, আপনার ব্যাপারটা আমি একদম স্পষ্ট বলি। আপনি খোলাফায়ে রাশেদিনের একটা জানেন, হযরত উমরের ছেলে মানে মদ পানের জন্য ওনাকে দৌড়া মারা হয়েছে, খলিফা তার ছেলের বিচারটা জনসম্মুখে করেছে। এনসিপি বিশ্বাস করে বাংলাদেশে যেই কোনো নাগরিক দুর্নীতি করলে তার বিচার হওয়া উচিত। শুধু এনসিপির যদি কোনো সদস্য তার নৈতিক পদস্খলন হয়, এনসিপি তার পক্ষ কখনোই নেবে না, এবং এনসিপি একটা মানুষের দল। এনসিপির কোনো সদস্য কখনো দুর্নীতি করবে না, এনসিপি এই নিশ্চয়তা কোনো দলের পক্ষে দেয় এত দ্রুত। হ্যাঁ, কিন্তু এনসিপি যে জিনিসটা আপনি যে অভিযোগটা করলেন, এখনো এগুলো প্রমাণিত হয়নি, এবং এগুলো নিয়ে তদন্ত চলছে। যদি রাষ্ট্রীয় মানে প্রতিষ্ঠান যদি এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পায়, এনসিপি সরাসরি তাদের শাস্তি দাবি করে। অলরেডি আপনারা তানভীরকে বহিষ্কারও করেছেন, তাদের পক্ষ নিবে, এটা কখনো এনসিপি করবে না। ঠিক খলিফা ওমর যেভাবে তার পুত্রের যে বিচারটা যেভাবে করলেন, আমি মনে করি এনসিপির ব্যাপারটা এনসিপি স্পষ্ট করেছেন। বরং আপনি এনসিপিকে সাধুবাদ দেওয়া উচিত ছিল, এনসিপি কোনো ধানাই পানাই না করে তার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে। আমি অবশ্যই ধন্যবাদ জানাই। সেই সাথে আমার কাছে মনে হয় যে ফার্স্ট ইমপ্রেশনও ফ্যাক্ট,
আপনারা নতুন বাংলাদেশ গড়ার জন্য অনেক মানুষ হয়তো আপনাদের দিকে তাকিয়ে আছে যে আপনারা একটা ভালো রাজনীতি উপহার দেবেন। ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে বলি, নিষ্পাপ ছেলে বলি, এক বুক স্বপ্ন নেওয়া ছেলে বলি, যারা বিশ্ববিদ্যালয় লেভেলে আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে, তাদের পরে মানুষের যে কত ভরসা আপনি হয়তো মানে আপনিও হয়তো জানেন। কিন্তু সেই ভরসার জায়গা থেকে যখন তাদের বিরুদ্ধে ক্ষমতায় আসার আগেই দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, তখন মানুষ হতাশ তো হতে পারে। মানুষের তো সেই ভালোবাসার জায়গা থেকে সেই অধিকারের জায়গাটাও তৈরি হয়ে যায় নাকি? না, আপনি যেটা বলেছেন এটা আসলে প্রত্যেকটা সমাজে একটা জন্য যদি আপনি কোনো আমি তো নতুন সমাজ চাই, কোনো গবেষণাও যদি করেন, প্রথমে থিসিস, তারপরে অ্যান্টিথিসিস, তারপরে সিনথেসিস। এটা তো লাগবে। এনসিপি তো এখনো থিসিসের পর্যায়ে আসে নাই, এনসিপিকে আরেকটু সময় দেন। ওকে, আমি মনে করি যে গার্বেজগুলো আছে, যে সমস্যাগুলো আছে, এগুলো ঝরে পড়ে যাবে। এবং এনসিপি সকলের, যখন এনসিপিকে সবাই এত বেশি প্রত্যাশার জায়গায় রাখে, এনসিপিও দেখবেন যে খুব ভালো ভালো রাজনীতিবিদ যারা দেশের জন্য, জনগণের জন্য এবং দুর্নীতিমুক্ত হয়ে প্রশাসনকে উপহার। ওকে, এই প্রত্যাশা আমরা করি। আমরা একটু শেষ করে ফেলবো। নিজাম ভাই একটু দ্রুতই আপনি একটু সংক্ষেপেই শেষ করবেন। সেটা হচ্ছে জুলাই যোদ্ধা হিসেবে আপনি কি মনে করেন যে সব জিনিস কি, সব কাজে কি আসলে রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় আসবে তারা করবে? তারা তো তাদের স্বার্থ বিবেচনা করবে। কিছু সংস্কার যদি এখন না করতে পারি, তাহলে আপনার মতো যারা আহত হয়েছে জুলাইতে, যারা জীবন দিয়েছে, তাদের রক্ত আসলে কিছুটা হলেও বৃথা যাবে কিনা? অ্যাকচুয়ালি আপনাকে ধন্যবাদ। একজন জুলাইয়ের স্পিড হিসেবে এখনও বাংলাদেশে যেটা আছে, কিন্তু এর ভিতরে আমাদের মানে জুলাইতে যে ছাত্র জনতার যে একটা দল, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু ওরা নতুন বন্দোবস্ত নামে যে বন্দোবস্তের কথা আশা দিয়ে আমাদের এই বাংলাদেশের 18 কোটি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছেন, বিগত কিছুদিন আমরা সেটা দেখে আসলে আমরা মানে এখনও আশাবাদী, বাট আমাদের ওরা আশাবাদী হওয়ার মতো কিছুই এই পর্যায়ে দেখায় না। আমরা দেখি যে সেই 54 বছরের সেই যে পুরাতন যে রাজনৈতিক যে কৃষ্টি কালচার, সেটাকে তারা লালন করে আছে। যে তারা যেসব সংস্কারের কথা বলতেছেন, এখন বাংলাদেশের 3টা মুখ্য জিনিস, সেটা হলো যে সংস্কার, নির্বাচন এবং বিচার। তো আমরা এটা প্রথম থেকে আমরাও বলে আসতেছি, গণতান্ত্রিক দ্বারা সমস্ত দলগুলো বলে আসতেছে এই বিষয়গুলো, কিন্তু তারা এটাকে নতুন বন্দোবস্ত আকারে কিভাবে বুঝে বাদ দিলাম, এটা বাদ দিলাম, এনসিপির কথা বাদ দিলাম। আপনার কাছে একটু জিজ্ঞেস করি, বিএনপি কি মানুষের আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে পারছে? আমরা মানে আগে 5 আগস্টের পরে কি রাজনীতি কি বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেনি? অফকোর্স করেছে। এবং আমরা 5 আগস্টের পরে বিএনপির আপনি দেখছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনার বলিষ্ঠ নেতৃত্বে এবং উনার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে আরম্ভ করে সমস্ত স্তরের নেতাকর্মীরা, সিনিয়র নেতাদের বলিষ্ঠ নেতৃত্বে এবং তাদের দিক নির্দেশনা এবং তাদের মনিটরিংয়ের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে কিছু, যেহেতু বিএনপি একটা বড় সংগঠন, এখানে কিছু লোক দিক বিদিক তারা পদচ্যুত হতে পারে, তাদেরকে কিভাবে কন্ট্রোল করার জন্য কত লোককে আমরা দল থেকে শাস্তির ব্যবস্থা করেছে, সেটা কি বিএনপির কোনো অবশ্যই করেছেন? অবশ্যই। দেশের মানে বাংলাদেশের ইতিহাসে কোন দল এভাবে হয় নাই, কিন্তু এত বেশি মরেও নাই। এই আপনার এই কয় মাসে যে পরিমাণ অন্তঃকোন্দলে যে পরিমাণ মারা গেছে, এটা অ্যাকচুয়ালি যে কথাটা বলছে বাংলাদেশের প্রশাসনিক দূর্ণতার কারণে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিষম অবনতি। এই সরকার 9.5 মাস, আজকে 10 মাস, আমরা যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে এই সরকারকে আমরা এনেছি, এই সরকার আমাদের আশা এখনো আমাদের আশার প্রতিফলন ঘটাতে পারে নাই। বিশেষ করে আমাদের বিষয়টা যদি একটু বলতেন। এই সংস্কার ইনশাআল্লাহ আমরা বিএনপি সংস্কার কথা আপনি দেখেন, আমাদের তারেক রহমান কর্তৃক ঘোষিত 27 দফাতে সংস্কারের প্রস্তাবনা ছিল। সেই 27 দফা যখন 2023 সালে 13 জুলাই যখন অন্যান্য আমাদের যে মাতৃপ্রতিম যে সংগঠনগুলো আমাদের সাথে দুর্বার আন্দোলনে ছিল, তাদের মতামত নিয়ে সেটা 31 দফার যে যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত হয়েছে, সেই 31 দফার ভিতরে সংস্কারের চূড়ান্ত রূপরেখা এই জাতির কাছে আমরা উপহার দিয়েছি। সেখানে আমরা দেখেছেন, আমরা বিএনপি সংস্কারের এটা স্থায়ী জিনিস না, এটা চলমান প্রক্রিয়া। সেখানে আমরা অবশ্যই সংস্কারকে চাই এবং এই 2 কক্ষ বিশিষ্ট সংবিধান থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাদের সংস্কারের ভিতরে আছে। ইনশাআল্লাহ বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যদি বিএনপি জনগণের সেবা করার সুযোগ পায়, ইনশাআল্লাহ এই সংস্কার চলমান থাকবে এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর, সুস্থ, পরিবেশ বান্ধব এবং জনবান্ধব একটা সরকার গঠন হবে এবং এই সরকারের মাধ্যমে সুন্দর একটা দেশ আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন এবং জয়নাল আবেদিন শিশির, আপনাদের দুজনকেই কষ্ট করে এত রাত ধরে এই আমাদের স্টুডিওতে এসে অনুষ্ঠানকে সার্থক করার জন্য, প্রাণবন্ত আলোচনা করার জন্য। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এত রাত জেগে অনুষ্ঠান দেখার জন্য। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।